ক্ষমতার প্রথম বছরে সরকারি কর্মচারীদের বেতন দিতে বিদেশ থেকে $4 বিলিয়ন ধার করে ইউনূস সরকার, যা উঠে এসেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির এক প্রতিবেদনে। এতে বলা হয় 2024-25 অর্থ বছরে নেওয়া $9 বিলিয়ন ঋণের $4 বিলিয়নই ছিল পরিচালন ব্যয় মেটানোর জন্য, যাকে অব্যবস্থাপনার চরম দৃষ্টান্ত বলছেন বিশ্লেষকরা। ইমদাদ হোসাইন জানাচ্ছেন বিস্তারিত। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি টেনে তুলতে 2024-এর আগস্টে দায়িত্ব নেয় ইউনূস সরকার। তার ক্ষমতার 1.5 বছরে অর্থ পাচার ঠেকানো, রিজার্ভ বৃদ্ধি সহ বেশ কিছু সাফল্য এলেও ব্যর্থতার বড় জায়গা জুড়ে ছিল আর্থিক অব্যবস্থাপনা বা যে সকল বিষয় আমি অবগত হইব। বিশেষ করে রাজস্ব বাড়াতে না পারায় 2 হাত ভরে ঋণ করতে হয় দেশি বিদেশি উৎস থেকে, এমনকি কমানোর বদলে বরং বাড়ানো হয় অপ্রয়োজনীয় ব্যয়, আর তাতেই দুর্বল হয়ে পড়ে আর্থিক কাঠামো। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি তথ্য বলছে 2024-25 অর্থ বছরে অন্তর্বর্তী সরকার মোট বিদেশি ঋণ নেয় $9.32 বিলিয়ন। তবে দেশের সরাসরি উন্নয়নের বদলে এই ঋণের সবচেয়ে বড় অংশই চলে গেছে সাধারণ সরকারি সেবায়, যার পরিমাণ $4.06 বিলিয়ন। অর্থাৎ বিদেশ থেকে টাকা এনে দিতে হয় কর্মকর্তা কর্মচারীদের বেতন, যাকে ভালো চোখে দেখছেন না এই অর্থনীতিবিদ। এটা কিন্তু ট্যানজিবল কোনো রিটার্ন নেই। আপনি যেমন একটা উৎপাদন কাজে যদি ব্যবহার করেন, সেখানে উৎপাদন যদি হয়, তার থেকে আপনি সেটা এক্সপোর্ট করতে পারেন, বা সেটাকে যদি দেশেও ব্যবহার করেন তাহলে ইম্পোর্টের উপরে কম করতে হবে সেই জিনিসটা। তার মানে এখান থেকে আপনি একটা ট্যানজিবল রিটার্ন পাবেন, এবং যেটার থেকে আপনি এই করার জন্যে যে অর্থের দরকার, সেই অর্থটা কিন্তু সেখান থেকে পেতে পারেন। এই অর্থটা আমরা যে ব্যয় করেছি, এটা কিন্তু পরিশোধ করার ক্ষেত্রে খুব একটা সহায়তা করবে না, অন্তত তাৎক্ষণিকভাবে। সাধারণত প্রকল্পের বাইরে এই ধরনের অর্থ আসে বাজেট সহায়তা হিসেবে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যার পরিমাণ $14.5 বিলিয়ন। অবাক করা তথ্য হলো এর মধ্যে $4 বিলিয়নই নিয়েছে ইউনূস সরকার। তথ্য বলছে 2025 সালের 30 জুন পর্যন্ত সরকারের মোট বিদেশি ঋণ ছিল $77 বিলিয়ন, যা জিডিপির 19%। আপাত দৃষ্টিতে এই হার ঝুঁকিপূর্ণ না হলেও সম্প্রতি সতর্ক থাকার কথা বলেছে বিশ্বব্যাংক। আর ঋণ ফাঁদ এড়াতেই পরামর্শ রয়েছে বিশ্লেষকদের। তারা আসলে খুবই কনজারভেটিভ একটা পজিশন নিয়েছিল অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই যে $9 বিলিয়ন উপরে এই সময় এসছে, এটার বড় অংশটা হলো বাজেট সাপোর্ট বা বাজেট সহায়তা। এই একই ধারাবাহিকতায় আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি তাদের সাথেও বাজেট সাপোর্টের চুক্তিতে গেছি, যেটা ফলশ্রুতিতে আমাদের প্রায় $4-5 বিলিয়ন এই গত ওই অর্থ বছরে আমাদের ছাড় হয়েছে। আসলে সরকারের হাতে টাকা কম, সেইটা না যতটা কারণ ছিল, তার চেয়ে বড় কারণ ছিল ফরেন রিজার্ভকে দ্রুত একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা, বৃদ্ধি করে। কয়েক বছর ধরে বাজেটের বড় একটি অংশই চলে যাচ্ছে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও ঋণের সুদ পরিশোধে, যা কমানোর পরামর্শ দিয়ে আসছেন অর্থনীতিবিদরা। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। মধ্যপ্রাচ্যে উত্তেজনায় মারাত্মক হুমকির মুখে বাংলাদেশের প্রবাসী শ্রম বাজার। শুক্রবার পর্যন্ত ঢাকা থেকে বাতিল হওয়া 250-র উপরে ফ্লাইটে যেতে পারেনি অনেকে। অন্যদিকে নিরাপত্তার কারণে বন্ধ রয়েছে কাতার, ওমান, আরব আমিরাত সহ বহু দেশের কর্মক্ষেত্র। ফলে বিশাল শ্রম বাজারে ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্লেষকরা মনে করেন দেশগুলোর সাথে যোগাযোগের মাধ্যমে দীর্ঘমেয়াদী ক্ষতি পুষিয়ে নিতে কাজ করতে হবে বাংলাদেশকে। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুর রশিদ। ঢাকার বিমানবন্দর এখন যেন পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যগামী শ্রমিকদের অপেক্ষার উৎকণ্ঠার কেন্দ্রবিন্দুতে। তাদেরই একজন সিরাজগঞ্জের এম রাজ্জাক। দুবাই থেকে এসে ছুটি কাটিয়ে ফেরার কথা ছিল আরও আগেই, কিন্তু যুদ্ধের কারণে কয়েক দফায় বাতিল হয়েছে ফ্লাইট। শঙ্কা রয়েছে সেই দেশের নিরাপত্তা নিয়েও। 4:45 ফ্লাইট ছিল, তারপরে হলো 5:15 ফ্লাইট, পরে লাস্টে আমরা ক্যান্সেল করে দিচ্ছে যে দুবাইয়ের বিষয়ে বন্ধ। তারপরে কয় আপনার রুমে যাও, রুমে গেলে তারপরে আপনাদের খবর জানাইব। সদ্য বিবাহিত মোহাম্মদ ইয়াসিনও ফ্লাইট জটিলতায় পড়ে আছেন অনিশ্চয়তার মধ্যে। দফায় দফায় মেইল করে কর্মস্থলে যোগদানের সময় বাড়ানো গেলেও পিছু ছাড়েনি দুশ্চিন্তা। বললেন 3 বছরের প্রবাস জীবনে কখনো এতটা অসহায় মনে হয়নি নিজেকে। লাগেজ টাগেজ বুকিংয়ে দেওয়ার পরে
আমরা যখন ইমিগ্রেশন ক্রস করে যখন ওয়েটিং রুমে যাই বসি, তখন বলতেছিল যে যুদ্ধ শুরু হয়েছে, তো এখন ফ্লাইট ক্যান্সেল হবে। যে যতক্ষণ পর্যন্ত না ফার্দার নোটিশ না আসতেছে ততক্ষণ পর্যন্ত না ওরা আমাকে কোনো কিছুই বলতে পারতেছে না। যখন আপডেট আসবো তখন ওরা আমাকে নোটিফাই করবে। প্রবাসীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান রামরুর তথ্য বলছে, বাংলাদেশ থেকে যে পরিমাণ শ্রমিক বিদেশে কাজ করেন তাদের অর্ধেকেরও বেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সেসব দেশ থেকে রেমিটেন্সও আসে মোটা এর সিংহভাগ। আর সবশেষ 2025 সালে বিদেশে কাজের খোঁজে যাওয়া 11,30,000-এর 80% ছিল গালফভুক্ত রাষ্ট্রে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে প্রভাব পড়বে সার্বিক অর্থনীতিতে। আমাদের সরকার প্রধান দুশ্চিন্তা পড়ে গেছেন যে আমাদের রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায়, নতুন একটা সরকার আসে, তাহলে আমাদের ইকোনমিটার কি অবস্থা হবে, অর্থনীতি ওভারঅল কি অবস্থা হবে, সেইটার কি আমাদের কুইক কোনো প্ল্যান কি আমাদের আছে? মার্চের এই প্রথম সপ্তাহে তাদের বেতন পাওয়ার সময় তারা হয়তো অনেকেই সঠিক সময় বেতনটা পাবে না বা তাদেরকে দেওয়া হবে না। সুতরাং তারা যদি বেতনটা দিতে না পারে তাহলে তারা দেশে পাঠাতে পারবে না। সুতরাং রেমিটেন্সের একটা ফ্লো কমে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কাজ করা বিভিন্ন দেশের শ্রমিকদের নিরাপত্তা ও ফিরিয়ে নিতে নানামুখী উদ্যোগ নিয়েছে নিজ নিজ সরকার, কিন্তু এক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বর্তমান সরকার, যাকে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। এখন এই যে ডিলেমা, এই ডিলেমাটা আসলে সলিউশনটা কে দেবে? এটা বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়, তার সেটা কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবে না। আর যে দেশগুলো আছে, দেশের সরকারগুলোও কিন্তু সেভাবে আসলে সিদ্ধান্ত নিতে পারবে না। তার কারণ ওইখানে যেটা হয় যে আসলে এই যে রিক্রুটিং এজেন্সি মালিকেরাই মূলত সিদ্ধান্ত নিয়ে থাকে যে আসলে চাকরির কী হবে। যে মধ্যপ্রাচ্যে যে আপনার একটা মানে একটা ভয়ানক একটা অবস্থা তৈরি হবে, এইটা কেন আজ করতে পারলো না? আমাদের সেই জায়গায় কিন্তু মনোনিবেশ দরকার ছিল। তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কাজটা কি, যে আর্লি ওয়ার্নিং সিস্টেম যে আমাদের একটা যে ডেভেলপ না করা, এখন আমরা এই প্রবলেমটা ফেস করছি। ঠিক ঈদের আগে মধ্যপ্রাচ্যে যারা কাজ করছেন তাদের কাজ এখন বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গেল বছর সৌদি আরব থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে। এরপরই রয়েছে সংযুক্ত আরব আমিরাত সহ গালফভুক্ত দেশগুলো। জীবন জীবিকার তাগিদে এভাবে প্রিয়জন ছেড়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। তবে সেখানকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে তৈরি হয়েছে শ্রমবাজারে বড় ধরনের অনিশ্চয়তা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে বড় ধরনের হুমকির মুখে পড়বে বাংলাদেশের রেমিট্যান্স। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। জ্বালানি তেল সরবরাহে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির নির্দেশনা মানা হচ্ছে না পাম্পগুলোতে। ক্রয় রসিদ ছাড়াই চলছে বিক্রি, ফলে অবৈধভাবে মজুদের শঙ্কা দেখা দিয়েছে। সংস্থাটির নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেলে সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার এবং মাইক্রোবাসে 25 লিটার অকটেন বা পেট্রোল বিক্রি করবে পাম্পগুলো। এক্ষেত্রে জ্বালানি তেল বিক্রির রসিদ সহ 5টি শর্ত দেওয়া হয়। কিন্তু পাম্পগুলো যেমন বিক্রি রসিদ দিচ্ছে না, তেমনি ব্যবহারকারীদের পূর্বের ক্রয় রসিদও যাচাই করা হচ্ছে না। ফলে একাধিক পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করছেন অনেকে। তবে এখন পর্যন্ত জ্বালানির পুরনো দর বহাল আছে। দর্শক, এই বিষয়ে আরও জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী রাকিব হোসেন যুক্ত হচ্ছেন। আর রাকিব হোসেন, আমরা প্রতিবেদনে যেমনটি দেখেছি যে জ্বালানি তেল সরবরাহে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি নির্দেশনা যেটি দেওয়া হয়েছে মানা হচ্ছে না পাম্পগুলোতে। ক্রয় রসিদ ছাড়াই কিন্তু চলছে বিক্রি। এই বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। লিনি, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে বিপিসির নির্দেশনা পাম্পগুলোতে যেমন পাম্প কর্তৃপক্ষ মানছেন না, তেমনি কিন্তু যারা তেল সংগ্রহ করতে আসছেন, বাইকার, প্রাইভেট কার বা মাইক্রোবাসের ড্রাইভার, তারাও কিন্তু এই নির্দেশনা মানছেন না। তবে একটা বিষয় স্পষ্ট যে নির্দেশনা না মানলেও তারা যে দুর্ভোগের মধ্য দিয়ে তারা তেল সংগ্রহ করছেন, এই জিনিসটা কিন্তু একেবারে সত্য। অনেকে 3 ঘন্টা, 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর তাদের বাইকের জন্য বা প্রাইভেট কারের জন্য তেল সংগ্রহ করছেন। এবং আমরা দেখেছি যে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীরাও তারা আজকের এই সুযোগে কিন্তু তারা তেল সংগ্রহ করার চেষ্টা করছেন। তবে কিছু কিছু পাম্পে আমরা দেখেছি যে বিপিসির যে নির্দেশনা 2 লিটার এবং 10 লিটার 25 লিটার পর্যন্ত, সেই তুলনায় কিছুটা বাড়তি তেল তারা সরবরাহ করছে বাইকারদের, এবং প্রাইভেট কার যারা নিয়ে আসছেন তাদেরকে 1500 টাকা পর্যন্ত তেল দিচ্ছেন। এই অবস্থা আসলে মানুষ যেমন একটা আতঙ্কের কারণে তারা বাড়তি তেল সংগ্রহ করার চেষ্টা করছেন, আবার অনেকে কিন্তু তাদের যেটা প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী নিচ্ছেন। 2 ধরনের পরিস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। তবে বিপিসির যে নির্দেশনাটা ছিল যে যেন অবৈধভাবে মজুদ সৃষ্টি করতে না পারে কেউ, সেজন্য তারা রেশনিংয়ের মাধ্যমে একটা নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছেন এবং সেটি পাম্পগুলোকে মানার জন্য ক্রয় রসিদ দেখে তারপর তেল সরবরাহ
করা এবং তেল সরবরাহ করার পর নতুন করে বিক্রয় রসিদ দেয়া, এই নির্দেশনাগুলো দিয়েছে যেন কেউ অবৈধভাবে মজুত করতে না পারে। তবে সেই জায়গাটা আসলে ব্যাহত হচ্ছে, সেই জায়গায় মনিটরিংয়ের যেমন দরকার আছে, তেমনি কিন্তু যেহেতু আমাদের যে মজুদ, সেই মজুদ বিপিসির তথ্য অনুযায়ী মজুদ অনেকটা ফুরিয়ে এসছে, সেই জায়গায় আসলে সরকার নতুন করে স্পট মার্কেট থেকে জ্বালানি তেল এবং গ্যাসের আমদানি তারা যদি ঠিক করতে পারে, তাহলে সামনের দিনগুলোতে আসলে আজকের যে ক্রাইসিসটা সেটা আসলে মোকাবেলা করা পরবর্তীতে সম্ভব হবে। না হলে কিন্তু 1 সপ্তাহ বা 10 দিন পরে যদি নতুন যে চালানের তেল আসার কথা, গ্যাস আসার কথা, সেটি যদি না আসে, তাহলে এক ধরনের সংকট আরও গভীর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। রাকিব হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাকিব হোসেন, আমাদেরকে বিস্তারিত তিনি জানিয়ে দিচ্ছিলেন। যুদ্ধের প্রভাবে গেল 1 সপ্তাহে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 28%, যা প্রায় 2 বছরের মধ্যে সর্বোচ্চ। তথ্য অনুযায়ী এরই মধ্যে প্রতি ব্যারেল ছাড়িয়েছে $92। 24 ঘন্টায় যা বেড়েছে 8.5%, অথচ যুদ্ধ শুরুর আগেও দাম ছিল $72.50। কেপলারের বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে তেল মজুদের ক্ষমতা আগামী 20 দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। আর এমন হলে পুরোপুরি বন্ধ হবে দেশগুলোর উৎপাদন। ফলে আগামী সপ্তাহগুলোতে সংঘাতে চলমান থাকলে তেলের দাম পৌঁছাবে প্রতি ব্যারেল $150। দর্শক, রমজানে বাজার দরের খবরাখবর আমরা জানবো। রাজধানী কারওয়ান বাজার থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেজবাহ হাসান। মেজবাহ হাসান, আপনি তো কারওয়ান বাজারে রয়েছেন, একটু জানতে চাই যে আজকে বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? লিনিয়া, রমজানের তৃতীয় সপ্তাহে, আজকে তৃতীয় সপ্তাহে এসে বাজার দর যেটি দেখছি, যে আমরা রমজানের শুরু দেখেছিলাম লেবু, বেগুন সহ রমজানের যে কাঁচামালের যে জিনিসগুলোর চাহিদা বেড়ে যায়, সেটার দাম অনেক ক্ষেত্রে কিন্তু বেড়ে গিয়েছিল। যে লেবু বিক্রি প্রায় 150 টাকা পর্যন্ত, সেটি এখন 60 থেকে 80 টাকার পর্যন্ত হালি পাওয়া যাচ্ছে। এবং বেগুন বিক্রি হতো 120 থেকে 30 টাকা, সেটি কিন্তু এখন 60 থেকে 80 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এমনি অন্য সবজির দাম কিন্তু এখন, এছাড়া আমরা রমজানের শুরুতে যেটি দেখেছিলাম যে অন্য সবজির দাম, বিশেষ করে যে লেবুর দামের ক্ষেত্রে আমরা বলছিলাম যে 150 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া যদি রমজানের ভোগ্য পণ্যের কথা যদি বলি, সেটিও ক্ষেত্রে আমরা অনেকগুলো স্থিতিশীল দেখেছি। ছোলা আর ক্ষেত্রে আমরা স্থিতিশীল দেখেছি। একটু বাড়তি হয়েছে চিনির দাম, যেটি রমজানের শুরুতে আমরা দেখেছি 80 থেকে 85 টাকার মধ্যে পাওয়া যেত, সেটি কিন্তু এখন পাওয়া যাচ্ছে 100 টাকা পর্যন্ত। যদি মুরগির কথা বলা যাচ্ছে, মুরগির দাম কিন্তু ওঠানামার মধ্যেই থাকে প্রতি সপ্তাহে, কিন্তু 70 থেকে 80 টাকা, 170 থেকে 80 টাকার মধ্যে পাওয়া যায়, সেটি কিন্তু এখন বেড়ে প্রায় 200 টাকা, 210 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সোনালী মুরগির ক্ষেত্রেও দাম বেড়েছে, সেটি কিন্তু 300 টাকা থেকে 320 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, সেটি কিন্তু গত সপ্তাহে ছিল 270 থেকে 80 টাকা পর্যন্ত। এছাড়া অন্য সবজির দাম কিন্তু আগের মতো আছে। প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে। সবকিছু মিলে সবজির যে তৃতীয় সপ্তাহে রমজানের শুরুতে যে চাহিদাটা ছিল, সেই চাহিদার ক্ষেত্রে দ্রব্যমূল্যের যে দাম, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে গিয়েছিল। এখন এসে কিছুটা আগের বাড়তি দামে কিন্তু স্থিতিশীল রয়েছে অন্য পণ্যের দাম। শুধুমাত্র ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির ক্ষেত্রে একটু বাড়তি। এই ছিল বাজার দর নিয়ে সবশেষ। লিনা। মেজবাহ হাসান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কারওয়ান বাজার পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেজবাহ হাসান। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতে প্রথম থেকেই সুবিধাজনক স্থানে যুক্তরাষ্ট্র। বড় সামরিক শক্তির পাশাপাশি ওয়াশিংটনে রয়েছে বিভিন্ন দেশের সমর্থনও। তবে নতুন রণকৌশলে আগাচ্ছে তেহরান। যুদ্ধের ব্যাপ্তি ও ব্যয় বাড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিহত করতে চায় উপসাগরীয় দেশটি। তবে প্রশ্ন থেকে যায়, এই কৌশলে কতটা সফল হবে ইরান? নুসরাত মৌমির প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক তৎপরতায় সাড়া দিচ্ছে না ইরান। উল্টো যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তাদের প্রকাশ্য হুমকি দিচ্ছে তেহরান। হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র, উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায়। আর এসব পদক্ষেপের পিছনে রয়েছে তেহরানের সুচিন্তিত রণকৌশল, যার লক্ষ্য যুদ্ধের ব্যাপ্তি ও খরচ বাড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রতিহত করা। বিশ্লেষকদের মতে
নিজেদের সীমানা থেকে বৃহত্তর অঞ্চলে যুদ্ধ প্রসারিত করতে কাজ করছে ইরান, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করা, প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলা, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ ও বিমান চলাচল কমিয়ে দেয়া, যাতে স্থবির হয়ে পড়ে পারস্য উপসাগরের অর্থনীতি। ফলে বিশ্বব্যাপী বাড়বে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের 4টি প্রধান মার্কিন ঘাঁটি সহ বেশ কিছু ইউরোপীয় সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইরান। ভূপাতিত করা হয়েছে 3টি মার্কিন বিমান। এছাড়া সস্তা ইরানি ড্রোনের বিপরীতে ফুরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ইন্টারসেপ্টর। এদিকে বৈশ্বিক জ্বালানির 20% পরিবহনের রুট হরমুজ প্রণালী বন্ধে আটকে আছে 200-রও বেশি জাহাজ। এতে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় 28%। বিভিন্ন শেয়ার বাজারেও নেমেছে ধস। বাতিল হয়েছে অসংখ্য ফ্লাইট। হুমকির মুখে বিশ্ব অর্থনীতি। থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের প্রতিবেদন বলছে, অপারেশন এপিক ফিউরিতে 2রা মার্চ পর্যন্ত $5 বিলিয়নেরও বেশি অর্থ খরচ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প এমন এক সময়ে যুদ্ধে মার্কিনীদের করের টাকা পোড়াচ্ছেন যখন মার্কিন করদাতাদের জন্য গৃহস্থালী, জ্বালানি এবং স্বাস্থ্যসেবার খরচ ক্রমশ বাড়ছে। এর আগে স্বাস্থ্যসেবা এবং খাদ্য সহায়তা কমিয়ে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে মার্কিন কংগ্রেসের রায় ট্রাম্পের পক্ষে গেছে। ট্রাম্পের একক সিদ্ধান্তে বড় সামরিক পদক্ষেপ নেয়ার পক্ষে ভোট দিয়েছেন 100-র মধ্যে 52 জন সিনেটর। আর যুদ্ধে আরও সৈন্য এবং যুদ্ধবিমান পাঠাতে সম্মতি দিয়েছে প্রতিরক্ষা বিভাগ। যদিও প্রাথমিকভাবে যুদ্ধকে সমর্থন না করা ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিও পারস্য উপসাগরে নিজেদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে। এত প্রতিকূলতার মাঝে ইরান কতক্ষণ টিকে থাকতে পারে সেটা অবশ্য সময় বলে দেবে। নুসরাত মৌমি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।